আলোচনা করব আর্থিক বিবরণী নিয়ে। নবম, দশম ও একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানে নবম দশম শ্রেণীতে 20 নম্বরের জন্য আর্থিক বিবরণী আসে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রতে মোট 40 নম্বরের আর্থিক বিবরণীর উপর প্রশ্ন থাকে। তার মানে আর্থিক বিবরণী স্কিপ করার কোনো সুযোগ নাই, এটা বাধ্যতামূলকভাবে করতে হয়। আমি কিছু নিয়ম শিখিয়ে দিব কিভাবে তুমি সহজে আর্থিক বিবরণীর অঙ্কগুলো সমাধান করতে পারবে। তুমি জাস্ট তিনটা দিন টাইম দিবা। এই 3 দিনের মধ্যে তুমি আর্থিক বিবরণী শিখে ফেলবা। জাস্ট 3টা দিন মন দিয়ে আমি যেভাবে বলি ওভাবে যদি তুমি ভালো করে একদিনও শিখে ফেলতে পারবা, যদি আমি যে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি এগুলো যদি তুমি আয়ত্ত করে ফেলতে পারো। প্রথমে আর্থিক বিবরণীতে 3টা বিবরণী প্রস্তুত করতে হয়। কয়টা? 3টা। প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয় হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং তৃতীয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। প্রথম দিনে তোমাকে শিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, অপরিচালন আয়, সম্পদ, দায়। এই টপিকগুলো প্রথম দিনে তুমি ভালো করে শিখবা, মুখস্থ করবা। কোন কোন ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়, কোন কোন ব্যয় পরিচালন ব্যয়, এগুলো তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে প্রথম দিনের কাজ এই টপিকগুলো ভালো করে মুখস্থ করা। এখানে বিশদ আয় বিবরণীতে ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। আয়ের কোনো প্রকারভেদ নাই, আয় একটাই, অপরিচালন আয়। সম্পদ, আমরা জানি সম্পদ 5 প্রকার: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অদৃশ্যমান সম্পদ ও লিখবা সম্পদ। আবার দায় 2 প্রকার: চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। প্রথম দিনের প্রথম কাজ হচ্ছে এই টপিকগুলো ভালো করে মুখস্থ করা। কোনগুলো পরিচালন ব্যয়, কোনগুলো বিক্রিত পণ্যের ব্যয়, এগুলা জানা। আসো প্রথমে আমরা শিখব এই যে অপরিচালন আয়টা সহজ। প্রথম অপরিচালন আয়টা শিখে ফেলি। প্রথমে আমরা শিখব অপরিচালন আয়। সাধারণত যতগুলো আয় আছে সবগুলো অপরিচালন আয়। যেমন ব্যাংক জমার সুদ। আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক আমাকে সুদ দিবে, ওটা আমার জন্য অপরিচালন আয়। বিনিয়োগের সুদ, আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি ওটাকে বলা হয় বিনিয়োগ, সেখান থেকে যে সুদটা পাবো সেটা আমার জন্য আয়। বিনিয়োগের সুদ অপরিচালন আয়। উত্তোলনের সুদ, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা তুলে নিয়ে যায়, এর বিনিময়ে প্রতিষ্ঠানকে মালিক সুদ দিবে, এটা প্রতিষ্ঠানের জন্য আয়। প্রাপ্ত কমিশন, মানে আমি কমিশন পেয়েছি, এটা আমার জন্য আয়। প্রাপ্ত বাট্টা, তার মানে আমি বাট্টা পেয়েছি, এটা আমার জন্য আয়। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি মানে হচ্ছে শিক্ষা প্রদানের বিনিময়ে যদি আমি কোনো টাকা উপার্জন করি, এটা আমার জন্য অপরিচালন আয়। উপভাড়া বা ভাড়া প্রাপ্তি, আমি যদি ভাড়া পাই এটা আমার জন্য আয়। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, আমি যদি কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রি করে লাভ করি, এটা আমার জন্য অপরিচালন আয়। তাহলে প্রথম কাজ হচ্ছে অপরিচালন আয়গুলো মুখস্থ করা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। আমি সহজে কিভাবে মনে রাখতে হবে টেকনিকটা দিব, ফলো করলে আশা করি মুখস্থ হয়ে যাবে। ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়।
একটা উদাহরণ দিই। মনে করো বাংলাদেশে তোমার একটা বাইক তৈরির কারখানা আছে। তুমি বাইরের কোনো একটা দেশ, মনে করো জাপান থেকে বাইকের বিভিন্ন পার্টস, যেমন চাকা, তারপর হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে গাড়ির সিট, অর্থাৎ গাড়ির যে বিভিন্ন পার্টস আছে ওই সবগুলা পার্টস তুমি বাংলাদেশে এনে বাইক তৈরি করে বাজারে বিক্রি করো। মনে করো এখন জাপান থেকে বাইকের পার্টসগুলো আমাদের দেশে আনার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে? প্রথমে বাইকের পার্টসগুলো আমাদের কিনতে হবে। প্রথমে আমরা ক্রয় করব। ক্রয় করার পরে গাড়িতে করে পণ্যগুলো আমাদের দেশে আনতে হবে। সাধারণত বাইরের দেশ থেকে কোনো পণ্য আমাদের দেশে আসে জাহাজে করে, গাড়িতে করে আসে না, খুবই কম। তাহলে জাপান থেকে পণ্য তার গাড়িতে করে আসবে না, এগুলো আসবে জাহাজে করে। তাহলে আমাদের জাহাজ ভাড়া দিতে হবে। জাহাজ ভাড়ার আরো একটা নাম আছে জলযান ভাড়া। অথবা আমি যেহেতু পণ্যগুলো ক্রয় করে আনতেছি সেজন্য আমাদের ক্রয় পরিবহন দিতে হবে। এরপরে মনে করো পণ্যগুলো জাহাজে করে আমাদের দেশের মধ্যে আসলো। এখন জাহাজটা একটা বন্দরে এসে থামবে। যেখানে থামবে এখানে একটা চার্জ দিতে হয়, এটাকে বলা হয় বন্দর চার্জ অথবা ডক চার্জ। এরপর পণ্যগুলো জাহাজ থেকে নামাতে হবে এবং নামানোর সময় সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। আমি বাইরের দেশ থেকে যদি কোনো পণ্য আমাদের দেশে আমদানি করি তাহলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, এটাকে বলা হয় আমদানি শুল্ক। এরপর পণ্যগুলো আমরা জাহাজ থেকে নামাবো। এখন পণ্যগুলো যারা জাহাজ থেকে নামাবে তারা সাধারণত মাসিক ভিত্তিতে কাজ করে না, ওরা ডেইলি, ওরা শ্রমিক, দিনমজুর, ওরা দৈনিক কাজ করে। ওদেরকে মজুরি দিতে হবে ওদের কর্ম অনুসারে। মজুরি দিয়ে পণ্যগুলো এখন আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকবে। তাহলে জাপান থেকে বাইকের পার্টসগুলো আমাদের দেশে আনার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হয়েছে? প্রথমে পণ্যগুলো কিনতে হয়েছে, এরপরে জাহাজ ভাড়া, জলযান ভাড়া অথবা ক্রয় পরিবহন দিতে হয়েছে, তারপর জাহাজটা বন্দরে এসে থামার পর এখানে একটা চার্জ দিতে হয়েছে, এরপরে সরকারকে একটা শুল্ক দিতে হয়েছে। বাইরের দেশ থেকে কোনো পণ্য আমাদের দেশে আনলে সরকারকে ট্যাক্স দিতে হয়, আমদানি শুল্ক দিতে হয়। এরপর জাহাজ থেকে পণ্যগুলো নামানোর জন্য মজুরি দিতে হয়। তাহলে মনে রাখতে হবে বাইরের দেশ থেকে কোনো কাঁচামাল আমাদের দেশে ঢুকানো পর্যন্ত যে যে কাজগুলো হবে সবগুলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি কি? ক্রয়, তারপর হচ্ছে পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, তিনোটা সেম কথা মনে রাখবা। শুল্ক অথবা আমদানি শুল্ক মনে রাখবা, মজুরি, জলযান ভাড়া অথবা জাহাজ ভাড়া, ডক চার্জ অথবা বন্দর চার্জ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে পণ্যগুলো বাইরের দেশ থেকে এনে
আমাদের দেশে ঢুকানো পর্যন্ত যে যে কাজগুলো হবে সবগুলো বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি? এখন বাইকের পার্টসগুলো আমাদের বাংলাদেশে এসে ঢুকছে, ঢুকার পর ওই যে আমার একটা বাইক তৈরির কারখানা আছে, ওই কারখানার মধ্যে পণ্যগুলো নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন কারখানার মধ্যে বাইকগুলো আমরা তৈরি করব। এখন কারখানার মধ্যে বাইকগুলো তৈরি করার পরে বাজারে বিক্রি করা পর্যন্ত যে যে কাজগুলো হবে সেগুলো পরিচালন ব্যয়। প্রথমে আমি যে কারখানার মধ্যে বাইকগুলো তৈরি করব সে কারখানার ভাড়া দিতে হবে। কি দিতে হবে? ভাড়া। এখানে কারখানার মধ্যে যারা কাজ করে কর্মচারী, ওদেরকে মাসিক বেতন দিতে হবে। এরপরে বাইকগুলো তৈরি করার পরে বাজারে বিক্রি করার আগে আমাদের অ্যাডভার্টাইজ দিতে হয়, এটাকে বাংলায় বলা হয় বিজ্ঞাপন। এরপরে পণ্যগুলো যাতে মানুষ কিনে ওদেরকে ডিসকাউন্ট দিতে হয়, যেটাকে বলা হয় বাট্টা, বাট্টা প্রদান। এরপরে শোরুমে যারা বাইকগুলো বিক্রি করবে, সেলসম্যান, ওদেরকে কমিশন দিতে হবে। এরপর পণ্যগুলো যখন আমি বিক্রি করব, শোরুমে পাঠাবো, তখন আমাকে বিক্রয় পরিবহন দিতে হবে। এরপর এখানে কারখানার মধ্যে বাইকগুলো তৈরি করার জন্য অনেকগুলো মেশিন থাকবে। ওই মেশিন প্রত্যেক বছর একটা অবচয় হবে, এই অবচয় পরিচালন ব্যয়। এরপর এখানে গ্যাস বিল, কারখানার মধ্যে গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোর বিল দিতে হবে। এটাকে এক কথায় বলে উপযোগ বিল। তাইলে মনে রাখতে হবে, বাইরের দেশ থেকে কোনো পণ্য আমাদের দেশে ঢুকানো পর্যন্ত যে যে কাজগুলো হবে সেগুলো হবে বিক্রিত পণ্যের ব্যয়, এবং পণ্যগুলো তৈরি করে বাজারে বিক্রি করা পর্যন্ত যে কাজগুলো হবে সেগুলো পরিচালন ব্যয়। তাহলে এখানে পরিচালন ব্যয় কি কি? কারখানার মধ্যে কি কি খরচ হয় বাইকগুলো তৈরি করার জন্য? প্রথমে বেতন দিতে হয় কর্মচারীদেরকে, ভাড়া দিতে হয়। এরপরে বাইরের দেশে আমি যদি পণ্যগুলো বাইরের দেশে পাঠাই বা রপ্তানি করি, রপ্তানি শুল্ক দিতে হয়, বিক্রয় পরিবহন দিতে হয়। তারপর পণ্যগুলোর বিজ্ঞাপন খরচ দিতে হয়, বাট্টা প্রদান, কমিশন প্রদান, মণিহারি মানে হচ্ছে কাগজ, কলম, খাতা, এগুলো কিনতে হয় হিসাব নিকাশ করার জন্য। উপযোগ খরচ হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এগুলোকে একসাথে বলা হয় উপযোগ বিল। অনাদায়ী পাওনা, বীমা খরচ, প্যাকিং খরচ, অবচয় অবলোপন। অবচয় কি? কারখানার মধ্যে মেশিন যেগুলো আছে সেগুলোর একটা মূল্য কমে যাবে, এগুলোকে বলা হয় অবচয়। আর প্যাকিং খরচ কি? মনে করো বাইকগুলো তো তুমি এমনি এমনি বিক্রি করতে পারবে না, এগুলোকে একটা প্যাকেজিং করতে হবে, সুন্দর করে মোড়কীকরণ করতে হবে। যে কোনো জিনিস, যেমন একটা মোবাইল, মোবাইল এমনি কি এমনি এমনি বিক্রি করে বাজারে? নতুন মোবাইল নো, প্রথমে মোবাইলটাকে ভালো করে প্যাকেজিং করে তারপর বিক্রি করে, এটা প্যাকিং খরচ করতে হয়। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় আর পরিচালন ব্যয়। এখন শিখব আমরা অপরিচালন ব্যয়। কারখানার মধ্যে বাইকগুলো তৈরি করার পরে বাজারে বিক্রি করা পর্যন্ত যে খরচগুলো হয় সেগুলো পরিচালন ব্যয়। এরপর কারখানার বাইরে যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। কারখানার বাইরে কি কি খরচ হয়? আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, আমাকে সুদ দিতে হবে।
ব্যাংক ঋণের সুদ অপরিচালন ব্যয়। মূলধনের সুদ, মালিক যদি প্রতিষ্ঠানে কিছু দেয় এটাকে বলে মূলধন। প্রতিষ্ঠান যদি মালিককে কিছু দেয় এটাকে উত্তোলনের মূলধনের সুদ হবে ব্যয়। গৃহীত ঋণের সুদ, তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও সুদ দিতে হবে, এটা অপরিচালন ব্যয়। শিক্ষানবিশ ভাতা অপরিচালন ব্যয়। বিবিধ ক্ষতি অপরিচালন ব্যয়। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি অপরিচালন ব্যয়। ব্যাংক চার্জ অপরিচালন ব্যয়। তাহলে ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছিল: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। এরপরে আয়কে ভাগ করা হয় নাই, অপরিচালন হচ্ছে আয় একটাই, অপরিচালন আয়। এরপরে সম্পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে, দায়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। তুমি যদি সম্পদ আর দায় ভালো করে বুঝতে পারো, এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার। তাহলে তোমাকে সেকেন্ড স্টেপে শিখতে হবে সম্পদ ও দায়গুলো। ক্লিয়ার করি। সম্পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অদৃশ্যমান সম্পদ, অলিক বা ভুয়া সম্পদ। চলতি সম্পদ মানে কি? চলতি সম্পদ মানে যেই সম্পদগুলো তোমার কাছে 1 বছরের জন্য থাকবে, মানে 1 বছরের কম সময়ের জন্য থাকবে, সেগুলো চলতি সম্পদ। যেমন হাতে নগদ। মনে করো তোমার হাতে আজকে 10,000 টাকা আছে, কালকে টাকাটা উধাও হয়ে যাবে। উধাও মানে কি? খরচ হয়ে যাবে। কারণ হাতে যে নগদ টাকা থাকে এটা তাড়াতাড়ি খরচ হয়ে যায়, এটা আমার জন্য চলতি সম্পদ। এরপর ব্যাংক জমা। মনে করো তোমার কাছে ব্যাংকে 20,000 টাকা জমা আছে, তো এটা তো তোমার 1 বছরের মধ্যে খরচ করে ফেলবা, এটা হচ্ছে চলতি সম্পদ। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখলে এটা 10 বছর পরেও তুলতে পারবো। এটা কিন্তু স্বাভাবিক। এমনি স্বাভাবিক চিন্তা করতে গেলে হাতে নগদ আর ব্যাংক জমা বেশি দিন থাকে না, আজকে আছে কালকে নাই, খরচ হয়ে যাবে, সেজন্য এটা চলতি সম্পদ। দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার মানে কি? আমি যার কাছ থেকে টাকা পাবো, এটা হচ্ছে দেনাদার, চলতি সম্পদ। প্রাপ্য বিল, প্রাপ্য নোট। একটা জিনিস মনে রাখবে, প্রাপ্য কথাটা থাকলে চলতি সম্পদ। প্রাপ্য মানে কি? যেটা তুমি পাবা, এখনো পাও নাই, চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য, চলতি সম্পদ। অগ্রিম খরচ, চলতি সম্পদ। খরচ তো তুমি চিনো, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বীমা, খরচ। কোনো খরচ যদি তুমি অগ্রিম পরিশোধ করো, সেটা তোমার জন্য চলতি সম্পদ। বকেয়া আয়। কোনো আয় যদি বকেয়া থাকে, তুমি টাকাটা একসময় ফিরে পাবা, তোমার জন্য চলতি সম্পদ। অব্যবহৃত মণিহারি। যে মণিহারি এখনো ব্যবহার হয় নাই, আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো, চলতি সম্পদ। স্থায়ী সম্পদ কি? যেই সম্পদগুলো আমার কাছে 1 বছরের বেশি সময় ধরে থাকবে, সেগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। যেমন আসবাবপত্র। সাধারণত আসবাবপত্র 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, অনেক দিন ধরে আমাদের ঘর বাড়িতে থাকে। আসবাবপত্র কি? চেয়ার, টেবিল, তারপর আলমারি, শোকেস, বুক সেলফ, এগুলো আসবাবপত্র। এগুলো দীর্ঘ সময় ধরে আমাদের বাসায় থাকে, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এরপর যন্ত্রপাতি, মেশিন, কলকব্জা। তিনটাই সেম কথা। একটা মেশিন, তুমি যদি একটা মেশিন কিনো, যে কোনো মেশিন, এটা কমপক্ষে 1 বছরের বেশি সময় ধরে তোমার কাছে থাকবে, এটা তোমার জন্য স্থায়ী সম্পদ। মোটর গাড়ি। হিসাব বিজ্ঞানের ভাষায় যত ধরনের গাড়ি আছে সবগুলোকে বললাম মোটর গাড়ি। এখন একটা গাড়ি কিনলে এটা 1 বছরের বেশি সময় ধরে তোমার কাছে থাকবে, এটা স্থায়ী সম্পদ। দালান কোটা। তুমি যদি একটা বাড়ি তৈরি করো, সেটা কি 1 বছরে নষ্ট হয়ে যাবে? না, এটা দীর্ঘ সময় ধরে তোমার কাছে থাকবে, এটা স্থায়ী সম্পদ। ভূমি, জমি। একটা জমি দীর্ঘদিন ধরে থাকে, স্থায়ী সম্পদ। টেলিভিশন, স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ।
এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগ আর প্রদত্ত ঋণ মুখস্থ করবা। অদৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদটা একটু বুঝাই দিই। যেই সম্পদ দেখা যায় না কিন্তু ব্যবসার জন্য সুনাম মানে সম্পদ হিসেবে কাজ করে। ব্যবসায়ের সবচেয়ে একটা বড় সম্পদ হচ্ছে সুনাম, যেটা দেখা যায় না কিন্তু ব্যবসায় অনেক বড় একটা সম্পদ। বিষয়টা কেমন আরেকটু ক্লিয়ার করি। মনে করো তুমি একটা জুতা কিনতে যাচ্ছ, তোমার কাছে যদি টাকা থাকে তুমি বলবা আগে বাটা অথবা অ্যাপেক্স, এই দুইটা ব্র্যান্ড থেকে যে কোনো একটা নিব। কেন এগুলোর নাম আগে আসতেছে? আরও তো অনেক ব্র্যান্ড আছে জুতার, যেমন লট্টো আছে, তারপর হচ্ছে ক্যাঙ্গারো আছে, আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। তো তুমি বাটার অ্যাপেক্স কেন বলতেছ? কারণ ওদের ব্যবসার একটা সুনাম আছে। এই সুনাম থাকার কারণে ওদের ব্যবসাটা দিন দিন প্রসার হচ্ছে এবং বড় হচ্ছে। এই সুনামটা কি দেখা যাচ্ছে? না, কিন্তু এটা ব্যবসায়ের একটা অনেক বড় সম্পদ, যার কারণে তুমি ব্যবসাটা বড় হচ্ছে আস্তে আস্তে। তার মানে সুনাম হচ্ছে অদৃশ্যমান সম্পদ, কপিরাইট অদৃশ্যমান সম্পদ, ট্রেডমার্ক অদৃশ্যমান সম্পদ, প্যাটেন্ট অদৃশ্যমান সম্পদ। অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে সম্পদ 5 প্রকার মুখস্থ করা। এরপরে থার্ড স্টেপ হচ্ছে দায়গুলো মুখস্থ করা। দায় 2 প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই দুইটা দায় মুখস্থ করবা। ফার্স্ট স্টেপ এতটুকু। তোমাদের বলেছিলাম 3 দিন যদি টাইম দাও আর্থিক বিবরণী ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিনে তোমরা কোনটা কোনটা পরিচালন ব্যয়, কোনটা চলতি সম্পদ, তারপর কোনটা বিক্রিত পণ্যের ব্যয়, প্রথম স্টেপ হচ্ছে তোমাদের এই খরচগুলা বের করা, মানে শিখা। যেমন একটা প্রশ্ন নিই, এখান থেকে কিছু বিষয় ক্লিয়ার করে দিই। মনে করো এটা একটা প্রশ্ন, এখানে আছে ক্রয় বিক্রয়, দেনাদার পাওনাদার, অনেকগুলা টপিক আছে। তুমি আগে একটা প্রশ্ন নিয়ে দেখবা যে পারতেছো কিনা। যেমন দেনাদার কি? চলতি সম্পদ। পাওনাদার কি? চলতি দায়। হাতে নগদ কি? চলতি সম্পদ। কমিশন, ব্যয় বা আয়, বিমা প্রিমিয়াম, পরিচালন ব্যয়, শিক্ষানবিশ সালামি, অপরিচালন আয়, বিজ্ঞাপন, পরিচালন ব্যয়, বিনিয়োগের সুদ, অপরিচালন আয়, বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আয়কর, পরিচালন ব্যয়, ঋণ, দীর্ঘমেয়াদী দায়, উত্তোলন মূলধন, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে তুমি প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা এখানে যে টপিকগুলো আছে এগুলা কোনটা কোনটা কি, এটা পারতেছো কিনা দেখবা। যদি পারো সেকেন্ড স্টেপে যাবা। সেকেন্ড স্টেপ হচ্ছে 3টা বিবরণী সম্পর্কে ভালো করে ধারণা নেওয়া। প্রথমে আলোচনা করব বিশদ আয় বিবরণী নিয়ে। বিশদ আয় বিবরণী স্টেপটা প্রথমে মুখস্থ করবা। কিরকম? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ, অপরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা। আরেকবার বলো আমার সাথে সাথে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ, অপরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। এটা হচ্ছে বিশদ আয় বিবরণী করার নিয়ম। তাই 3-4 বার করে প্র্যাকটিস করবা, করে বন্ধ করে নিজে নিজে দেখবা পারতেছো কিনা। যদি মুখস্থ হয় থার্ড স্টেপে যাবা, পরের স্টেপে যাবা। এরপরে শিখবা নিট বিক্রয় কিভাবে বের করতে হয়, নিট ক্রয় কিভাবে বের করতে হয়। প্রথমে শিখব নিট বিক্রয় কিভাবে বের করতে হয়। বিক্রয়ের সাথে ধারে বা অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় বাট্টা বিয়োগ, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিয়োগ। আবার বলি, আমার সাথে সাথে আরেকবার রিপিট দাও। বিক্রয়ের সাথে ধারে বা অলিখিত বিক্রয় থাকলে যোগ করব,
বিক্রয় ফেরত থাকলে বিয়োগ, বিক্রয় বাট্টা থাকলে বিয়োগ, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিয়োগ। মনে রাখবে একটা যোগ, বাকিগুলা বিয়োগ। পরে নিট ক্রয়। নিট বিক্রয় যদি ভালো করে মুখস্থ করতে পারো, নিট ক্রয় প্রায় অর্ধেক মুখস্থ হয়ে যাবে। কিভাবে? ক্রয়ের সাথে ধারে বা অলিখিত ক্রয় যোগ করব। ক্রয় ফেরত বিয়োগ, ক্রয় বাট্টা বিয়োগ, মুনাফাবিহীন বিক্রয় বিয়োগ। এক্সট্রা করে 3টা জিনিস শিখতে হবে। কি কি? বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে ক্রয় থেকে বিয়োগ, পণ্য উত্তোলন থাকলে ক্রয় থেকে বিয়োগ, আগুনে বিনষ্ট পণ্য থাকলে ক্রয় থেকে বিয়োগ। এরপরে আমরা শিখব বিশদ আয় বিবরণী কিভাবে করতে হয়। এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় বের করার নিয়ম আমরা জানি, বিক্রয়ের সাথে ধারে বা লিখিত বিক্রয় থাকলে যোগ, বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় বাট্টা বিয়োগ, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বিয়োগ। এই কাজগুলো করে আমরা পাবো নিট বিক্রয়। এরপরে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। এখন একটু করে শিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করি। বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়ম হচ্ছে, প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে নিট ক্রয়, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের খরচ, সমাপনী মজুদ পণ্য বিয়োগ। আমি আরেকবার বলি, প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে নিট ক্রয়, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ে যে খরচগুলো বসে তোমরা শিখেছিলা সেগুলো, এরপর সবার শেষে সমাপনী মজুদ পণ্য বিয়োগ। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে, দেখো তো, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে কি পাবো? মোট মুনাফা। এই মোট মুনাফা। এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। দেখো, এখন পরিচালন ব্যয় যদি বাদ দিই আমরা পরিচালন মুনাফা পাবো। এরপরে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় যদি বাদ দিই নিট মুনাফা পাবো। তাহলে তোমরা আগেই শিখে আছে পরিচালন ব্যয় কোনগুলো, অপরিচালন আয় কোনগুলো, অপরিচালন ব্যয় কোনগুলো, এগুলা আগে শিখে আছে। তবুও আমরা যখন অঙ্ক করব তখন ভালো করে শিখতে পারবা। এরপরে এটা আলোচনা করেছি বিশদ আয় বিবরণী নিয়ে। বিবরণী কয়টা শিখতে হবে বলছিলাম? বিবরণী শিখতে হবে 3টা। কি কি? একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীটা খুবই সহজ, তুমি 5 মিনিট দেখলে মুখস্থ হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী আমার সাথে সাথে 2বার বলো, মুখস্থ হয়ে যাবে। প্রথমে মূলধন, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, মূলধনের সুদ যোগ করব, নিট লাভ যোগ করব, এরপরে সবগুলা বিয়োগ। নিট ক্ষতি বিয়োগ, উত্তোলন বিয়োগ, পণ্য উত্তোলন বিয়োগ, উত্তোলনের সুদ বিয়োগ, আয়কর প্রদান বিয়োগ, জীবন বীমার প্রিমিয়াম প্রদান বিয়োগ, সবার শেষে সাধারণ সঞ্চিতি যোগ। আবার বলি, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ, মূলধনের সুদ যোগ, নিট লাভ যোগ, এরপরে নিট ক্ষতি বিয়োগ, উত্তোলন বিয়োগ, পণ্য উত্তোলন বিয়োগ, উত্তোলনের সুদ বিয়োগ, আয়কর প্রদান বিয়োগ, জীবন বীমার প্রিমিয়াম প্রদান বিয়োগ, সাধারণ সঞ্চিতি যোগ। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 2-3 বার নিজে মুখস্থ করবা, খাতায় লিখবা, 2-3 বার লিখলে আশা করে মুখস্থ হয়ে যাবে। এরপরে 3 নাম্বার বিবরণী হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটাও সহজ। কিভাবে করতে হয় আর্থিক বিবরণী? প্রথমে সম্পদ কত প্রকার? সম্পদ 5 প্রকার। সম্পদ সমূহ বলে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ,
অদৃশ্যমান সম্পদ, অলিক সম্পদগুলো লিখবো। অর্থাৎ টোটাল সম্পদ 5 প্রকার, সবগুলো যোগ করে লিখবো এখানে। মোট সম্পদ কত টাকা সেটা। এরপরে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। দায় 2 প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। এখানে দায় আর চলতি দায় লিখবো, এখানে দীর্ঘমেয়াদী দায় লিখবো। এরপর মালিকানা সত্ত্ব লিখবো। এরপরে মোট সম্পদের সাথে মোট দায় মিলবে, যদি মিলে পুরো অঙ্কটাই রাইট।